গল্পালাপ আর্কাইভের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে জীবন ভৌমিক রচিত একটি রোমাঞ্চকর ছোট গল্প, হ্যাপি ভিলা। গল্পটি আমরা রেকর্ড করেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। এই পর্বে নতুনভাবে আমরা উপস্থাপিত করছি 4 বছর আগের রেকর্ড করা সেই ছোট গল্পটি। আসুন শোনা যাক আজকের গল্প, হ্যাপি ভিলা। শিয়ালদার ফার্নিচারের দোকানের মালিক যেমন যেমন পথনির্দেশ দিয়েছিল, ঠিক সেই মতোই পিকনিক গার্ডেন স্টপেজে বাস থেকে নামলাম। রাস্তা পার হয়ে সোজাসুজি একটি কাঁচা রাস্তা এঁকে বেঁকে একটি ছোট পুকুরের শান বাঁধানো ঘাটে গিয়ে পড়েছে। হাড় সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ি সর্বস্ব পুকুর। বাসক আর আকন্দ শিরিষের হালকা জঙ্গলের ভেতর দিয়ে হলুদ রঙের বাড়িটা এবার চোখে পড়ল। খেয়াল করিনি এতক্ষণ। ওটাই মিস্টার ডি কুনহার হ্যাপি ভিলা, কিন্তু দেখে শুনে বড়ই আনহ্যাপি মনে হচ্ছে। ভেতর থেকে আমাকে দেখতে পেয়েই হয়তো বারান্দায় একটি লোক এসে দাঁড়ালো। সিঁড়িতে নেমে দূর থেকে সে বলল, Who is there? Come along this side. তাই তো, ডান দিকেই একটা সরু রাস্তা রয়েছে, জঙ্গলের আড়ালে পড়ে গিয়েছিল। এগিয়ে গেলাম সোজা, একেবারে বারান্দায় সিঁড়ি পর্যন্ত। আপনি কি মিস্টার ডি কুনহা? আমি সবিনয় জিজ্ঞেস করি। Yes, my boy. কি চাই তোমার? কি দরকার? নমস্কার, আমি অনেক দূর থেকে আসছি, আপনার সঙ্গে কিছু কথা ছিল। এই কথা বলে আমি সিঁড়ির ধাপ পেরিয়ে নিঃশব্দে তার পেছন পেছন ভেতরে গেলাম। মিস্টার ডি কুনহার বয়স ঠিক বলা যাবে না, 50 থেকে 60 হবে। ছিপছিপে গরম, খুবই লম্বা, 6 ফুটের বেশি তো হবেই, যাতে পর্তুগিজ। মাথায় হুইল বার্নারের মতো টাক, লম্বাটে মুখ, সুন্দর নাকচোখ, খুবই ফর্সা, অত্যন্ত আনমনা, বিমর্ষ ময়লা ট্রাউজার, গায়ে গেঞ্জি। বলল, প্লিজ কাম ইন। অনেক দিন বাদে আমার বাড়িতে মানুষের পা পড়ল, দয়া করে ভিতরে আসুন। সন্ধে হয়ে এসেছে। মিস্টার কুনহার মস্ত ঘরটি প্রায় শূন্য। আসবাব বলতে একটি মাত্র ছোট্ট চৌকি এক কোণে। মনে হলো বাড়িতে অন্য কোনো প্রাণীই নেই। চামচিকে আরশোলা যদিও আছে বহু। চৌকিতে আমরা মুখোমুখি বসলাম। মিস্টার কুনহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বড় নিষ্ঠুর অথচ করুণ চোখ। আমার গা ছমছম করে উঠল। বলুন, কি দরকার? হঠাৎই চেঁচিয়ে উঠল সে। আমি চমকে উঠলাম। থাক, হ্যাপি ভিলার মিস্টার কুনহার কথা এখন থাক, আগের কথা আগে বলেনি। আমার অনেক দিনের শখ ছিল একটি রিভলভিং চেয়ারের, পায়ে চাকা লাগানো, ভেলভেট লেদার দিয়ে গদি মোড়া, যেদিকে যেমন ইচ্ছে শরীর ছড়িয়ে বসবো। আহ, বড় আরাম, কিন্তু তেমনই দাম। দর করেছিলাম একবার 350 থেকে 400 টাকা, আমার 1 মাসের মাইনে। অফিসের কাছে এক পুরনো ফার্নিচারের দোকানে মডের মতো একটি রিভলভিং চেয়ার দেখে একদিন দরাদরি করে মাত্র 100 টাকায় পেয়ে গেলাম। ভাবতেই পারিনি যে সত্যি সত্যি দোকানদার আমার বলা দামে চেয়ারটা দিয়ে দেবে। দেখলে কেউ বলবে না চেয়ারটা পুরনো বা ব্যবহার করা।
সেগুন কাঠের ওপর বার্নিশ করা জাম ফলের রং, চওড়া হাতল, নরম ভেলভেটে মোড়া গদি, মস্ত আকারের রাজকীয় ওই চেয়ারখানা। হাত ছাড়া যাতে না হয় সেই জন্য প্রথম দিন আমার পকেটে যে 20 টাকা ছিল তাই অ্যাডভান্স করে এলাম। পরের দিন মুটে এবং গাড়ি ভাড়া খরচ করে চেয়ারটি বাড়িতে আনলাম। নিজের পড়ার ঘরের লাগোয়া দক্ষিণের বারান্দায় সেদিনকার মতো রেখেছিলাম। সেই রাত্রে খুবই জ্যোৎস্না ছিল। দরকারি কাজকর্ম সেরে রাতের খাওয়া দাওয়া সারতে রোজকার মতো সেদিনও প্রায় রাত 10টা হয়েছিল। অভ্যেস মতো সিগারেট নিয়ে বারান্দায় এলাম। বাইরের ঘরবাড়ি, পথঘাট, গাছগাছালি জ্যোৎস্নায় মাখামাখি। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নার এক ফালি আলপনা ঠিক আমার রিভলভিং চেয়ারটির ওপর। বাইরের বাতাস বারান্দায় খেলছিল বটে, কিন্তু আমার মনে হলো আমার ওই অপরিসর বারান্দায় ক্ষণিকের জন্য বাতাসের মত্ত এক দাপাদাপি হয়ে গেল এবং তারপরই শান্ত। বারান্দার ওপর 6 ফুট রাস্তা সংলগ্ন একটা মাঠ। ছেলের দল খেলতে খেলতে মাঠের ঘাস নিশ্চিহ্ন করে দিয়েছে। ধুলো মাটি সম্পন্ন সাদা মাঠটি জ্যোৎস্নায় মনে হচ্ছে একটি ধপধপে সাদা চাদর। এইসব মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমি একসময় চেয়ারে বসলাম। নিতান্ত স্বাভাবিকভাবেই সামনের মাঠে চোখ পড়েছিল এবং আমি চমকে উঠেছিলাম। আমার সমস্ত শরীরে হঠাৎ কাঁটা দিয়ে উঠেছিল। ঠিক বারান্দার সামনে ওই ধবধবে মাঠে তার চেয়েও সাদা একটি কুকুর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। এত সাদা কুকুর আমি জীবনে দেখিনি। সাদা রং যে কি ভয়ঙ্কর হতে পারে সেদিনই বুঝলাম। কুকুরটাকে কোনো অশুভ প্রতীক বলে আমার মনে হলো। চেয়ার থেকে উঠে মুখে শব্দ করে হাত তুলে আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম। পলকের মধ্যে ওই জ্যোৎস্নায় সে অদৃশ্য হয়ে গেল। ফিরে চেয়ারে বসতে যাব, যেন কার শরীরে ধাক্কা লাগলো। কে কে? কেউ না তো। ভয় ছিটকে চলে এলাম বারান্দার অন্য প্রান্তে। চেয়ারে বসতে গিয়ে কিসের সঙ্গে আমার ধাক্কা লাগলো? তবে কি মনের ভুল? কিন্তু সাদা কুকুরটা, সেটাও কি চোখের ভুল? ঘড়িতে তখন রাত 10:30। আমি একটু দূরে দাঁড়িয়ে চেয়ারটার দিকে তাকিয়ে আছি। এই প্রথম নজরে পড়ল যে চেয়ারটার 2 হাতলে বেশ কতগুলো দাগ, সাদা সাদা, যেন আঁচড়ের দাগ। আগে তো দেখিনি, কিনে আনার সময়ও নজরে পড়েনি। ব্যবহার করা জিনিস এরকম হতেই পারে, কিন্তু এ কি? চেয়ারে বসার গদিটা গোল হয়ে আস্তে আস্তে বসে গেল কেন? একজন বসলে তার শরীরের ভারে যেমন হয় ঠিক তেমনি চেয়ারের হেলান দেবার পেছনের জায়গাটা নড়ে উঠল কেন? একজন বসলে তার শরীরের ভারে যেমন নড়ে ওঠে, অথচ কাউকে তো দেখা যাচ্ছে না। আমার সমস্ত শরীর ঘামে ভিজে উঠল। তবে কি আমি একটা ভুতুড়ে চেয়ার কিনে এনেছি বাড়িতে? সেই জন্যই কি এত কম দামে দোকানদার আমায় দিয়ে দিল? এই চেয়ার আমি ফিরিয়ে দেব, অথবা বিক্রি করে দিতে হবে অন্যত্র, কিন্তু তার আগে শেষ দেখা দেখতে চাই। আমি ধীরে ধীরে শূন্য চেয়ারের দিকে এগিয়ে গেলাম এবং বসতে গিয়ে কার আচমকা ধাক্কায় আমি বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেলাম। আহ আহ! একটা চাপা আর্তনাদ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো।
কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সেই সাদা কুকুরটি বারান্দায়, চেয়ারের পাশে, নিচে মাটিতে বসে আছে জ্যোৎস্নার ফালিতে। আর দাঁড়াতে পারিনি সেখানে। ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দিলাম। ঠান্ডা জলে মুখ চোখ ধুয়ে শুয়ে পড়ি। সারা রাত ঘুম নেই। আজগুবি নাকি ভৌতিক ওই চেয়ারের কথা আমি না পারলাম কাউকে বলতে, না পারলাম মন থেকে তাড়াতে। দ্বিতীয় দিন অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম। ভেবেছিলাম চেয়ারটা ঘরে নিয়ে আসব। ভরসা পেলাম না। তবে সাহস করে বসলাম চেয়ারে। সব স্বাভাবিক। খেতে যাবার আগে ঘরেই নিয়ে এলাম চেয়ারটা। খাটের পাশে, জানলার ধারে, টেবিলের কাছেই বসলাম। খেয়ে এসে সিগারেট নিয়ে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে ঘরে এলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। ঘরের আলো জ্বালিয়ে রাখলাম। রেডিও খুলে 10টার খবর শুনলাম। এরই মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম চেয়ার নড়ে উঠল। বসার গদিতে চাপ পড়ে বসে গেল। আলো নিভিয়ে ওদিকে আর না তাকিয়ে বিছানায় উঠতে গিয়ে জানলার ওপারে চোখ গেল। সেই সাদা কুকুর। অসম্ভব স্থির তার ওই দুটো কালো চোখ। কোনো ক্রমে হাত বাড়িয়ে জানলা বন্ধ করে দিয়ে চোখ চাপা দিয়ে শুয়ে পড়ি। আমার শরীর কাঁপতে থাকে। পরদিন অফিস থেকে বেরিয়ে অফিসের কাছে যে ফার্নিচারের দোকান থেকে চেয়ারটি কিনেছিলাম সেখানে হাজির হলাম। পরশু যে চেয়ারটা কিনে নিয়ে গেলাম সেটা সেকেন্ড হ্যান্ড তো? নিশ্চয়ই, আমাদের তো পুরনো আসবাবেরই কারবার। আচ্ছা, চেয়ারটা আপনারা যার কাছ থেকে কিনেছেন তার ঠিকানা দিতে পারবেন? কেন বলুন তো? আমরা চেয়ারের মালিকের খোঁজ তো দিতে পারবো না। আমরা শিয়ালদার একটা বড় দোকান থেকে অন্যান্য কিছু আসবাবের সঙ্গে এনেছিলাম। শিয়ালদার কোন দোকান? স্টেশনের কাছে পূর্ব দিকে, ফার্নিচার সিন্ডিকেট। ওইখান থেকে সোজা চলে গেলাম শিয়ালদার সেই দোকানে। কোনো রকম ভূমিকা না করে মালিককে সরাসরি জিজ্ঞেস করি, 1.5 মাস আগে ডালহৌসি স্কোয়ারের ফার্নিচার ট্রেডিংয়ে আপনারা কিছু পুরনো আসবাব বিক্রি করেছেন? আমার প্রশ্নে দোকানের মালিক কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, কেন কেন কি ব্যাপার? আপনি কোত্থেকে আসছেন? আমি মিথ্যে করেই বলি, পুরনো দিনের আসবাব বিষয়ে আমার উৎসাহ আছে। আমি ওই বিষয়ের উপর গবেষণামূলক কিছু কাজ করছি আর কি। দোকানদার বলে, হ্যাঁ তাই বলুন। হ্যাঁ, ওই ডালহৌসি স্কোয়ারের ওই দোকানে কিছু মাল গেছে বটে। 2টো আলমারি, 3টে চেয়ার, তার মধ্যে একটা রিভলভিং চেয়ার ছিল মনে হয়। ওই চেয়ারের মালিকের খোঁজ সন্ধান ওখান থেকে নিয়ে সেদিনই চলে এসেছিলাম হ্যাপি ভিলার মিস্টার ডিকুনহার কাছে। মিস্টার ডিকুনহার সঙ্গে পরিচয় হবার সঙ্গে সঙ্গেই প্রায় হঠাৎই সে চেঁচিয়ে উঠেছিল, বলুন তবে কি দরকার আপনার? এই আকস্মিক চিৎকারে আমি চমকে উঠেও সরাসরি জিজ্ঞেস করেছিলাম, আপনার সব আসবাব বিক্রি করে দিয়েছেন কেন? মিস্টার কুনহা যে ঠিক স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন নয় সেটা বোঝাই গিয়েছিল তার কথাবার্তার ধরন ধারণে, চলনে গমনে ও চোখের দৃষ্টিতে। বড় উদাস কণ্ঠে বলল, ওহ, লেট মি ফরগেট দ্যাট। আমিও সব ভুলে থাকতে চাই। প্লিজ আমাকে একা থাকতে দিন। আমি বিনীতভাবে মিস্টার কুনহাকে বলি, দেখুন, 4 বছর আগে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গেছে সে কথা আমি আপনার বাড়ি খুঁজে আসার পথে স্থানীয় লোকের মুখেই শুনেছি। আপনার অনুপস্থিতিতে একদিন রাত্রিবেলায় একদল ডাকাত আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রী এবং তার পোষা প্রিয় কুকুরকে হত্যা করে
অনেক গয়না ও টাকা পয়সা নিয়ে যায়। আপনি খবর পেয়ে বাড়িতে যখন এলেন তখন সব শেষ। শুনেছি তারপর থেকে আপনি ঘুরে ঘুরে বেড়ান, এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। স্ত্রীর ওই মৃত্যু আপনার কাছে দুর্বহ হয়ে ওঠে, কিন্তু আপনি বাড়ির সব ফার্নিচার বিক্রি করে দিলেন কেন, এটাই প্রশ্নের। স্থির শান্তভাবে মিস্টার কুনহা এমনভাবে আমার কথাগুলো শুনছিল যেন সে সেই বস্তুময় জগতের মানুষ নয়। কয়েক মুহূর্ত আমার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থেকে মিস্টার কুনহা বলল, আমার স্ত্রী তার পছন্দ মতো আসবাব ও শৌখিন জিনিস কিনে নিজের মতো করে এই বাড়ি সাজিয়েছিল, কিন্তু ভোগ করতে সে কিছুতেই পারল না। আমি জিজ্ঞেস করি, ফার্নিচার বিক্রি করলেন কেন তবে? মিস্টার কুনহা বলল, ওয়েল, ওটাকে বিক্রি বলা যায় না। আসলে এই বাড়ি আর বাড়ির সব জিনিসপত্রের মধ্যে আমি হাঁপিয়ে উঠেছিলাম। খবর দিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে, নামমাত্র মূল্যে একদিন এসে তারা সব তুলে নিয়ে গেল। একটা রিভলভিং চেয়ারও ছিল, তাই না? ও ইয়েস ইয়েস, ভারী সুন্দর চেয়ার। বাড়িতে কাঠের মিস্ত্রি ডেকে আমার স্ত্রী তৈরি করেছিলেন সেটা। কিন্তু আপনি চেয়ারটার কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? বলছি, তার আগে বলুন তো ওই চেয়ারটার সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে আছে কিনা? হ্যাঁ, আছেই তো। আমার স্ত্রী রোজ রাতে শুতে যাবার আগে এই চেয়ারটায় বসে বাইবেল পড়ত। এরকম অবস্থাতেই একদিন বাড়িতে ডাকাত পড়ল। আমি তখন বাড়িতে ছিলাম না। ডাকাতরা অতর্কিতে তাকে আক্রমণ করলো। আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল হয়তো। ডাকাতরা তার মুখ চেপে গলা টিপে হত্যা করে, এই চেয়ারে বসা অবস্থাতেই। মিস্টার কুনহার কথাবার্তার মধ্যে খুব অন্যমনস্কতা ছিল, থেমে থেমে কথা বলছিল। আমি এই সময় জিজ্ঞেস করি, একটা কুকুর ছিল তো আপনাদের? ইয়েস ইয়েস, আপনি তো দেখছি সবই জানেন। বড় আদরের কুকুর ছিল লেসি। লেসি হয়তো ডাকাতদের আক্রমণ করেছিল আমার স্ত্রীকে রক্ষা করার জন্য। কুকুরটাকেও তারা মেরে ফেলে। আচ্ছা, লিসিকে কেমন দেখতে ছিল? ওরকম ভালো জাতের কুকুর লাখে একটা মেলে, ধবধবে সাদা, কি সুন্দর। হ্যাঁ, সারা শরীর ধপধপে সাদা, কিন্তু আপনার লিসির কপালের রং এক জায়গায় কালো ছিল, তাই না? হাউ স্ট্রেঞ্জ, আপনি জানলেন কি করে? আমি লিসিকে দেখেছি পরপর 2 দিন, রাত 10টা নাগাদ। হোয়াট? মিস্টার কুনহা চিৎকার করে উঠলেন। আমি শান্ত গলায় বলি, শুধু লিসি নয়, আপনার স্ত্রীকেও। কারণ আপনাদের ওই রিভলভিং চেয়ারটা আপাতত আমার ঘরে আছে। মিস্টার কুনহা কোনো কথা বলতে পারছিল না, ঠোঁট দুটো কাঁপছিল। অনেক কষ্টে, খুব অসহায়ের মতো বলল, দুর্ঘটনার পর আমি কোনোদিন রাতে ওই চেয়ারের কাছে যাইনি। এমন জানলে আমি অন্তত চেয়ারটা রেখে দিতাম। প্লিজ প্লিজ, ওই চেয়ারটা আমাকে ফিরিয়ে দিন। লেট আস লিভ ইন পিস। দিয়েছিলাম। ওই রিভলভিং চেয়ার পরের দিনই আমি হ্যাপি ভিলাতে ফেরত দিয়ে এসেছিলাম। এসব বহুদিন আগের কথা। হ্যাপি ভিলা এখনো আছে, জীর্ণপ্রায়। আগাছা জঙ্গলে ঘেরা ওই বাড়িতে শীর্ণ বৃদ্ধ এক পর্তুগিজ ভদ্রলোক বাস করে। রোজ রাত 10টার সময় সে দোতলার একটা ঘরে একটি রিভলভিং চেয়ারের সামনে বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। হ্যাপি ভিলার কাছাকাছি বাড়ির লোকজন মাঝে মাঝে নাকি মেয়ে মানুষের কণ্ঠও শুনতে পায়। কাঁপা কাঁপা সেই অস্বাভাবিক নারী কণ্ঠ শুনে সবাই ভয় কাঁটা হয়ে থাকে। আজকাল দিনের বেলাতেও হ্যাপি ভিলার ধারে কাছে কেউ যায় না। স্থানীয় মানুষদের বিশ্বাস মিস্টার কুনহাও আর বেঁচে নেই।
গত কয়েক বছরের মধ্যে কেউ তাকে একবারও দেখতে পায়নি। সন্ধ্যার পর হ্যাপি ভিলাতেও আলো জ্বলতে দেখা যায় না। চেয়ারটা ফেরত দিয়ে আসার পর কত বছর পার হয়ে গেল। ভেবেছিলাম মিস্টার কুনহার সঙ্গে দেখা করে আসবো একদিন, কিন্তু দূর থেকে হ্যাপি ভিলার সম্বন্ধে যেটুকু খবরাখবর পেতাম তাতে ভরসা পাইনি। মাত্র সেদিন খবর পেলাম সরকারি কর্তৃপক্ষের সহায়তায় হ্যাপি ভিলাকে নাকি অধিগ্রহণ ও যথাযথ সংস্কার করে সেখানে জনসাধারণের কল্যাণার্থে কিছু একটা করা হবে। কারণ মিস্টার কুনহার সম্পত্তির কোনো দাবিদার পাওয়া যায়নি। খবরটা শোনার পর থেকেই আমার বারবার হ্যাপি ভিলার কথাই মনে হয়। যদিও লোকে সেটাকে ভূতের বাড়ি বলতো, আমার কাছে কিন্তু সেটা সত্যি সত্যিই হ্যাপি ভিলা। কারণ আমার বিশ্বাস আজও সেখানে দুটি প্রাণী পরম শান্তিতে বাস করছে। শুনছিলেন হ্যাপি ভিলা, রচনা শ্রী জীবন ভৌমিক, গল্প পাঠ ও গল্পের কথক তন্ময়। মিস্টার ডি কুনহা ও ফার্নিচারের দোকানের মালিকের চরিত্রে তিতাস, অপর ফার্নিচারের দোকানের মালিকের চরিত্রে অনিন্দ। আগামী পর্বে আরও কোনো এক গল্প নিয়ে হবে আরও এক গল্পালাপ। নমস্কার।